ঈদের ছুটি বাড়িয়ে 10 দিন করা এবং চলতি মাসের বেতন ও বোনাস প্রদান সহ বিভিন্ন দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে হেমায়েতপুরের ঋষিপাড়ায় ঢাকা মানিকগঞ্জ মহাসড়কে অবস্থান নেন জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, ঈদে 10 দিনের ছুটি এবং চলতি মাসের বেতনের দাবিতে আন্দোলন করায় পুলিশ সোমবার 6 শ্রমিককে আটক করেছে। তাদের মুক্তিসহ দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিকরা। শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেছেন, বিক্ষোভ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা বৃথা হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য এবছর 7 জনকে স্বাধীনতা পদক দেয়া হয়। তবে বদরুদ্দিন ওমর পুরস্কার গ্রহণ করেননি। তার পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকি 6 জনের সবাইকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। প্রধান উপদেষ্টার কাছ থেকে পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন। জীবদ্দশায় স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি আনন্দের উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যথাসময়ে অবদানের মূল্যায়ন করতে হবে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বৈষম্যহীন সমাজ গঠন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি স্বাধীন দেশে। বিগত আওয়ামী লীগ সরকার ভোটাধিকার থেকে বঞ্চিত করে দুর্নীতি, লুটপাট আর গুম খুনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। এবার তামিম ইকবাল প্রসঙ্গ। হার্টে রিং পরানোর পর 48 ঘন্টার পর্যবেক্ষণে ছিলেন তামিম। তিনি এখনও শঙ্কামুক্ত হলেও খেলাধুলায় ফিরতে অন্তত 3 মাস সময় লাগবে তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন তার সতীর্থ, বন্ধু, পরিবার আর ভক্তরা। শুধু ক্রিকেটাঙ্গন নয়, তার সুস্থতা কামনা করছেন সকল স্তরের মানুষজন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তামিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিস্তারিত নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্টে। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই অত্যন্ত দোয়া করবেন আর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। এভাবেই ভিডিও কলে তামিমের জন্য সুস্থতা প্রার্থনা করলেন সাকিব আল হাসান। তামিমকে দেখতে ক্রিকেটাঙ্গনের অনেকেই হাসপাতালে গেলেও দেশের বাইরে থাকায় সেই সুযোগ নেই সাকিবের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুর জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, তামিমের জন্য দোয়ায় তার জন্মদিনের সেরা উপহার। সাকিব ছাড়াও এই ক্রিকেটারের সুস্থতা প্রার্থনায় সঙ্গী ছিলেন মুশফিক, মাশরাফিরা। শান্ত, মিরাজ ও লিটনদের লেখায় ছিল প্রিয় বড় ভাইয়ের ফিরে আসার আকুতি। ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি জানান, এই লড়াইটা জিততেই হবে, একেবারে পুরনো তামিমের মতো করেই। এছাড়াও ভারতীয় মহাতারকা যুবরাজ সিং, লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাদের প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি। বাদ যায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও। শুধু ক্রিকেটাঙ্গন নয়, বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভুঁইয়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছেন। সঙ্গী হয়েছেন শোবিজের মহাতারকা শাকিব খানও। তামিম যে পর্যায়ে চলে গিয়েছিলেন সেখান থেকে তার ফেরার সম্ভাবনা ছিল একেবারেই ক্ষীণ। সেখানে তামিমকে টানা সিপিআর দিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন মোহামেডানের ফিজিও ইয়াকুব চৌধুরী ডালিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অভিজ্ঞতা জানান তিনি। স্বস্তির কথা হচ্ছে, হার্টে রিং পরানোর পর তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আছেন 48 ঘন্টা পর্যবেক্ষণে, কথাও বলেছেন পরিবারের সঙ্গে। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা বৃথা হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
কোনো ব্যক্তিকে মরণোত্তর পুরস্কারের বদলে জীবদ্দশায় পুরস্কার দেওয়ার নিয়ম করা গেলে ওই ব্যক্তিকে যথাসময়ে মূল্যায়ন করা হয় এবং তা বেশি সম্মানের বলে উল্লেখ করেন তিনি। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে এসব বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ইমরুল হাসানের রিপোর্ট। জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি স্বাধীনতা পদক। ১৯৭৭ সাল থেকে ৩২৪ স্বনামধন্য ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান পেয়েছে এই পুরস্কার। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর স্বাধীনতা পদকে ভূষিত ৬ বিশিষ্ট ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন। এবছর ৭ জনকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হলেও বদরুদ্দিন ওমর পুরস্কার নেননি। তবে তার পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা পুরস্কার পাওয়া বুয়েট ছাত্র আবরার ফাহাদকে জুলাই আগস্ট অভ্যুত্থানের অনুপ্রেরণা হিসাবে আখ্যায়িত করেন অধ্যাপক ইউনুস। যে জেনজি প্রজন্ম জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জাতি গর্বিত। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হতে দেয়া যাবে না। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। যে কোনো ব্যক্তিকে মরণোত্তর পুরস্কার দেওয়ার চেয়ে জীবিত অবস্থায় রাষ্ট্রের সম্মাননা বেশি অর্থবহ বলে মনে করেন তিনি। তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই, যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে সেটা যেন আমরা দেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান ডক্টর ইউনুস। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন বিপ্লবী সৃষ্টি হয়েছে যারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বলেন, যারা পাকিস্তানকে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে। আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা চিন্তা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না বন্ধুগণ। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যে আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। কত বড় ধৃষ্টতা তাদের, যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার তাদেরকে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এ.কে.এ. মাসুদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। এর মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো 7-এ। সকালে 10:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এর আগে হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সোমবার তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পবিত্র ঈদ উল ফিতর এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা 9 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি বাণিজ্য। 28শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
তবে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে। 9 দিন কাস্টমস এবং বন্দর বন্ধ থাকার কথা থাকলেও আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলতে পারে। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে গণহত্যা দিবস। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে। সকালে ফয়েজ লেক শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে সকালে নাটোরে শহীদদের স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে ফুলবাগান বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। সাতক্ষীরায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শেরপুরেও নানা কর্মসূচি পালন করা হয়। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা মামলায় খুলনার কয়রার এলজিইডি উপসহকারী প্রকৌশলী এস.এম. হাবিবুল্লাহকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম এই রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। 2014 সালের 16 এপ্রিল ঠিকাদারের কাছ থেকে 1 লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ হাতে নাতে গ্রেফতার হয় এস.এম. হাবিবুল্লাহ। এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক আবুল হাশেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঈদযাত্রায় বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গে যাতায়াতকারী কয়েকটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কয়েকজন যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলে এর সত্যতা পান কর্মকর্তারা। অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি বাস কাউন্টারকে 35,000 টাকা জরিমানার পাশাপাশি আরও কয়েকটি বাস কাউন্টারকে সতর্ক করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমায় সহস্রাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিকের পক্ষ থেকে এলাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় বীর মুক্তিযোদ্ধা শহীদ তজুর টিটু ফাউন্ডেশনের উদ্যোগে সেওতা এলাকার অর্ধশতাধিক এতিম ব্যক্তির মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা মহানগরীর 29 নম্বর ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও নারায়ণগঞ্জের রমজান মাসে অসহায়, গরিব, হতদরিদ্র ও মধ্যবিত্তদের গরুর মাংস বিতরণ করেছেন এক ব্যবসায়ী। গরুর মাংসের চড়া মূল্যের বাজারে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান। গত 7 বছর ধরে রমজানে অসহায়, হতদরিদ্র ও মধ্যবিত্তের এই গরুর মাংস বিতরণ করে যাচ্ছেন তিনি। বিনামূল্যে এক একজনকে 1 কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়েছে। শুধু গরুর মাংসই নয়, দেয়া হয়েছে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রীও। 800 টাকা করে আজকে দেখলাম মাংস, তো দিছে ভালো হয়েছে, গরিবের লেগে ভালো হয়েছে। মায়ার একটা অনুভূতি, ওইখান থেকেই আমার বড় ভাইয়ের মনে এই জিনিসটার উদয় হয়েছে যে কিছু শাকসবজির সাথে একটু প্রোটিন, একটু মাংসের ব্যবস্থা থাকলো। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এদেশের মাটিতে হবেই বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই অঙ্গীকার করেন। দেশবাসীকে গুজবে কান না দিয়ে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানকে কখনো ব্যর্থ হতে দেওয়া হবে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে গত 16 বছরের দুঃশাসন, লুটপাট, ভঙ্গুর অর্থনীতি নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, গত 15 বছরে $234 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। সন্তানের লেখাপড়ার টিউশন ফির নামে অর্থ পাচার সবচেয়ে অবাকের বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এইসব অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনতে আন্তর্জাতিক তৎপরতা চলছে। গত সরকারের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। এটা আমরা জানি। কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব এক একটা পদ্ধতি ছিল।
পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে। তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ 3 মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন $3,33,00,000, অর্থাৎ প্রায় 400 কোটি টাকা। পাচারের এর চাইতে বেশি তাক লাগানো পন্থা আর কি আছে, তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না। প্রফেসর ইউনুস বলেন, যারা গণহত্যায় জড়িত ছিল, নির্বিচারে মানুষ হত্যা করেছে, ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এদেশের মাটিতে করা হবে। বলেন, চারদিকে গুজব ছড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে পলাতক শক্তি তৎপর। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। স্বাধীনতার 54 বছর পরেও এই দেশের নারীরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বৈষম্যের শিকার জানিয়ে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের ব্যাপারে দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছে বাংলাদেশ। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার চীন ও থাইল্যান্ড সফরের বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব একথা জানান। বলেন, 4 দিনের চীন সফর থেকে ফিরে প্রধান উপদেষ্টা 3 এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে যাবেন। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের অর্থনৈতিক জোটের এই সম্মেলনের অধিবেশনে দেশগুলোর ভেতর বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্যিক অঞ্চল গঠন সংক্রান্ত বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। 4 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার। পররাষ্ট্র সচিব জানান, 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। পিএম মোদি আপনারা বলেছেন যে আমরা প্রস্তুত, দিল্লি প্রস্তুত কিনা, দিল্লি প্রস্তুত কিনা সেটা দিল্লি বলবেই। আমরা এই বৈঠকের অপেক্ষা থাকব। 4 এপ্রিল 2025 তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 3 এপ্রিল 2025 তারিখে ব্যাংককে পৌঁছাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর বাংলাদেশের জন্য মাইল ফলক হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, দেশে বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা। এ লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন। বলেন, 28 তারিখ সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইয়ের বীর যোদ্ধারা এদেশের গর্ব উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সব সময় পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারের সদস্যদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এদেশের তরুণদের অংশগ্রহণ সত্য ন্যায়ের পক্ষে যে কোনো সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে বলেও তিনি জানান। দেশপ্রেম, জাতীয়তাবোধ ও ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করলে দেশ দ্রুত সুখী সমৃদ্ধ জনপদে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। সংবর্ধনা অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 27 মার্চের মধ্যে তৈরি পোশাক সহ সব শিল্প কারখানার কর্মীদের পাওনা পরিশোধ না করলে মালিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শেখাওয়াত হোসেন।
বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রায় ৯৯% কারখানা কর্মীদের পাওনা পরিশোধ করেছে। 12টির মতো কারখানার মালিক নিজেরাই সমস্যা তৈরি করছে। তারা যেন বিদেশ যেতে না পারেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমিগ্রেশনে অবহিত করা হয়েছে। বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানার সকল কর্মী ও কর্মকর্তার সব পাওনা পরিশোধ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। মংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নে সম্প্রতি চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান উপদেষ্টা। তারা টাকা পয়সা দেবে, বলবে আমরা দিয়ে দিয়েছি, শ্রমিকের আর কোনো সমস্যা নাই, দে ক্যান গো। কতটা প্রতিষ্ঠানকে এমবার্গোর আওতায় আসতেছে যারা বিদেশ যেতে পারবে না? এরকম বললাম যে 12টা তো টোটাল বললাম। 27 তারিখের পরে যদি দেখি যে আরও কিছু বাকি আছে তাদেরকে বন্ধ করে দেবো। বিদেশে গিয়ে বাড়ি বানাইছে, গাড়ি কোনোটা মার্সিডিজ বেঞ্জের নিচে কারো আমি গাড়ি দেখি নাই। হ্যাঁ, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এখন যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে, দিতে না পারেন আপনি আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন। ঈদের কেনাকাটায় ভাষাবির নিচে যাবেন না, হ্যাঁ, তারপর বলবেন আমার কাছে টাকা নাই। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন অতি বিপ্লবী সৃষ্টি হয়েছে যারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, যারা 100 গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় যায় তারা কি করবে তা বোঝা যায়। পাকিস্তানকে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। হাসান মাহমুদের রিপোর্ট। দলের চেয়ে দেশ বড়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজনে এই আলোচনা সভা। আলোচনায় বিএনপি নেতারা মহান মুক্তি সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 9 মাসের গৌরবোজ্জ্বল রক্তঝরা সংগ্রামকে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধকে অনেকে এখন খাটো করতে চায়। মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকারকে বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। সংস্কারের উছিলায় নির্বাচন বিলম্ব করার অপচেষ্টা হচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টাও। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। বন্ধুগণ, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। কিছু গোষ্ঠী, কিছু লোক একটি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার মতো সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা। এদিকে নয়াপল্টনে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের রোগ মুক্তি কামনা করে দোয়ার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সংক্ষিপ্ত আলোচনায় মির্জা আব্বাস আওয়ামী লীগের সমালোচনা করেন। একটা কথাই আছে, শেখ স্বাধীন কবিতার একটা কথা আছে, বে আদব বে নসিব বা আদব বা নসিব। পরে তামিম ইকবালের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এই কথা বলেন তিনি।
এছাড়া ঈদের আগেই তৈরি পোশাক সহ শিল্প কারখানার কর্মীদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, ঈদের সময় সড়কে যানজট এড়াতে হাইওয়ে পুলিশের তৎপরতার পাশাপাশি দ্রুত টোল আদায়ে ব্যবস্থা নেবার নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ষণ সহ নারী ও শিশুর প্রতি নির্যাতন রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ কঠোর হওয়ার পাশাপাশি আগের সব ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেবার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সড়ক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এবং যানজট কমাতে ট্রাফিক পুলিশ ও সিটি কর্পোরেশন কর্মীরা একসাথে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আর মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্যে সড়ক মহাসড়কের খানাখন্দ মেরামত করা হচ্ছে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনালে সিসিটিভি নিয়ন্ত্রণ কর্মকাণ্ডের উদ্বোধন শেষে এসব কথা বলেন দুই উপদেষ্টা। এ সময় আসিফ মাহমুদ বলেন, বর্তমানে টার্মিনাল ও সিগন্যালগুলো প্রয়োজনের তুলনায় সিসিটিভি ক্যামেরার স্বল্পতা রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এখনকার চেয়ে 3 গুণ সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে। বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সাথে কথা বলে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান। সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন, আমরা অভিযোগ পেলাম এখানকার যারা বাস মালিক আছেন তাদের থেকে যে তাদের অ্যাক্টিভিটি একটু কম, তাদের রেসপন্স পাওয়া যায় না। আমরা সেক্ষেত্রেও তাদেরকে অ্যাক্টিভেট করার এবং এখানে আরও ভালো কর্মকর্তা দেওয়া যারা আসলে এখানকার সমস্যাগুলো সমাধান করতে পারবে সেই উদ্যোগগুলো নিব। রাস্তায় তো অনেক জায়গায় মেরামত দরকার ছিল, সেগুলো আমরা মেরামতগুলো দ্রুত যতটা করা সম্ভব ততটা করছি, যাতে ট্রাফিক জ্যামটা না হয়। এইটা একটা কাজ আমরা করছি এবং যেগুলো আনফিনিশড আছে সেগুলো আজকে অথবা কালকের মধ্যে শেষ হয়ে যাবে। 6টি ব্যাংকের মোট সম্পদের হিসাব নিকেশ পুনর্মূল্যায়ন করা হচ্ছে এবং আরও 18টি ব্যাংকের করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে অর্থ বিটের রিপোর্টারদের সংগঠন ERF আয়োজিত বাজেট আলোচনায় এসব বলেন তিনি। কোনো কারণে ব্যাংক বন্ধ হলেও বিনিয়োগকারীরা অর্থ ফেরত পাবেন বলে আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই ও কারো ব্যবসা সংক্রান্ত কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। এবারের বাজেটে কর আদায়ের লক্ষ্যমাত্রা বড় হলেও তা দেশের কল্যাণে ব্যয় হবে বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের স্থিতিশীলতার দিকে নজর থাকবে সরকারের। ভয় থাকে ব্যবসায়ীদের, এখন যেভাবে ধরছে, এতগুলো কেস হচ্ছে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে, এগুলি তো ব্যাংকের ব্যবসা অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করা হয় না, একটা পার্সোনাল অ্যাকাউন্ট করা হয়েছে। অতএব ওদের মধ্যে ইস্যু থাকে। আর এইডি একটা বিরাট একটা সেমিনার ইস্যু হবে তো, তাই না, এপ্রিল মাসে আমরা ওখানে চেষ্টা করবো যে ফরেন ডাইরেক্ট প্রায় 50 দেশের মধ্যে প্রাইভেট, আমরা এনকারেজ করবো প্রাইভেট ইনভেস্টমেন্ট আসা। দ্যাট উইল ডেফিনেটলি রিপ্লেস আওয়ার ডিপেন্ডেন্স অন দি সুস্থ সংস্কৃতি বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে নিহা সাংস্কৃতিক সঙ্গীত একাডেমি। বিকেলে রাজধানী তোপখানা রোডের একটি রেস্টুরেন্টে আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিটিভির GM নুরুল আজম পবন। বক্তারা তরুণ প্রজন্মকে যথাযথভাবে গড়ে তুলতে সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এজন্য অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান সাংস্কৃতিক সোসাইটির সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান।